ডং জেম্যানকে ধরার জন্য ম্যানহোলের ভেতরে প্রবেশ করলে তাদের দুজনের মধ্যে চরম ফাইট শুরু হয়। কেউ কারো থেকে কোনো অংশেই কম নয়। এভাবেই বেশ কিছুক্ষণ লড়াই চলার পর ডং জেম্যানকে অজ্ঞান করে দেয়। এরপর ডং যখন তাকে নিয়ে ম্যানহোল থেকে বেরিয়েই আসছিল, তখনই সে দেওয়ালের অপর পাশে একটা বাচ্চাকে কাঁদতে দেখে। ডং তখন দেওয়ালটাকে ভাঙার জন্য ঘুষি মারতে থাকে। ঠিক এই মুহূর্তেই জেম্যানেরও জ্ঞান ফিরে আসে এবং তারা দুজন একসঙ্গে ওই দেওয়ালটাকে ভেঙে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। এর কিছুক্ষণ পর দেখা যায় বাচ্চাটাকে কোলে নিয়ে ডং একাই বেরিয়ে এসেছে। জাং ডংকে জেমেনের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলে জেমেন নিজের বাড়িতে গেছে, কারণ সে তার ছেলেকে কথা দিয়ে এসেছিল সে বাড়ি ফিরে যাবে। তার ছেলে বাড়িতে একা রয়েছে। এরপর জাং জেমেনের বাড়িতে গিয়ে দেখে সে তার ছেলের সঙ্গেই রয়েছে। জাং পুলিশদের জেমেনকে গ্রেপ্তার করার আদেশ দিয়ে যখন চলেই যাচ্ছিল, তখনই হঠাৎ করেই পুলিশগুলো উড়ে এসে রুমের বাইরে পড়ে। জাং মনে করে হয়তো জেমেন এই পুলিশগুলোকে মেরেছে, কিন্তু তখনই তাদের মধ্যে একজন বলে তাদেরকে জেমেন নয়, জেমেনের ছেলে মেরেছে। একথা শুনে জাং অনেক খুশি হয়, কারণ সে বুঝতে পারে জেমেনের সুপার পাওয়ার তার ছেলের মধ্যেও রয়েছে। কিন্তু এই ব্যাপারটা জানার পর ডং একদমই খুশি ছিল না, কারণ তারও তো একটা মেয়ে রয়েছে। ডং তার মেয়ের সাথে খারাপ কিছু হওয়ার ভয়ে সবকিছু ছেড়ে ছুড়ে মেয়েকে নিয়ে অনেক দূরে চলে যায়। এদিকে দেখা যায় জাং ডং এর কোনো খোঁজ না পেয়ে বেশ চিন্তিত ছিল। এই সময় রেহুগ নামের সেই ব্যক্তি জাংকে ফিউচার সুপারহিরোদের একটা টিম বানানোর প্রস্তাব দেয়। অর্থাৎ তারা সমস্ত সুপারহিরোদের সন্তানদের তাদের অজান্তেই একই স্কুলে ট্রেনিং দিয়ে ভবিষ্যতের জন্য তৈরি করবে। জাং এই প্রপোজালে রাজি হয় এবং এর পুরো দায়িত্ব দেয় রেহুগকে। রেহুগ যেহেতু একজন ডিটেকটিভ এক্সপার্ট, তাই সে খুব সহজেই কিম, লি ও জ্যাংকে খুঁজে বের করে। সিন এখান থেকে বর্তমানে ফিরে আসে। স্কুল ছুটির পর জ্যাং কিমকে জিজ্ঞাসা করে তোমার এক্সট্রা ব্যাগটা কোথায়। কিম বলে আজকে আনা হয়নি। জ্যাং বুঝতে পারে আগের দিনের অ্যাক্সিডেন্টের কারণেই কিম এটা করেছে। এরপর তারা স্কুল থেকে বেরিয়ে যায়, আর এখানেই দেখা যায় এক অচেনা ব্যক্তি তাদেরকে ফলো করছে। অন্যদিকে ইউন ও ডং দুজনেই লিয়ের ভিডিও দেখে বেশ চিন্তিত ছিল, কারণ আরো একটা সুপার অ্যাবিলিটি স্টুডেন্ট ওই স্কুলে এবং একই ক্লাসে। এই ব্যাপারটা তাদের কাছে কিছুটা রহস্যজনক মনে হয়। ইউন কিমের স্কুলে যায় স্কুলের টিচার চোয়ের সঙ্গে দেখা করার জন্য, এবং সে কিমকে ফোন করে বলে আমার বাড়ি ফিরতে দেরি হবে, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই ডং ওই স্কুলে আছে। দুজনকে একসঙ্গে স্কুলে ঢুকতে দেখে সিকিউরিটি গার্ড কাউকে একটা ফোন করে ব্যাপারটা জানায়। এরপর ইউন চোয়ের সঙ্গে ওই অ্যাক্সিডেন্ট নিয়ে কথা বলে। ইউন জিজ্ঞাসা করে ছেলেটার মধ্যে কি সুপার পাওয়ার রয়েছে। চোই বলে না না, তেমন কিছু নয়, ছেলেটা আসলে অ্যাথলিট, তাই সে খুব জোরে দৌড়াতে পারে। এদিকে ডং পুরো স্কুলটাকে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিল, আর একজন টিচার কন্ট্রোল রুম থেকে তার উপর নজর রাখছিল। তখনই একটা স্ক্রিনের সামনে ডং চলে আসে। সে বলে আপনি কে, এবং এটা বলেই সে ক্যামেরাটা নষ্ট করে দেয়। ডং এর এমন অদ্ভুত ব্যবহার দেখে ওই শিক্ষক ভয় পেয়ে যায়। অন্যদিকে কিম ও জ্যাং জঙ্গিজের বাসে ওঠে, তাদের পেছনে সেই ব্যক্তিও ওঠে। তবে সে যেহেতু ওই বাসে নতুন উঠেছে, তাই ফোনের সাথে বাসের রেজিস্ট্রেশন না থাকায় পেমেন্ট হয় না। জঙ্গি যে রেজিস্ট্রেশনের জন্য লোকটাকে তার ফোন চায়, সে লোকটার ফোনটা হাতে নেওয়া মাত্রই অদ্ভুত কিছু অনুভব করে। এরপর বাস চালাতে চালাতে জঙ্গি যে লুকিং গ্লাসে লোকটার উপর নজর রাখছিল। এই সময় আমরা লোকটার ফোনে জ্যাং এর ছবি দেখতে পাই। পরের স্টপেজে নামার জন্য জ্যাং ও কিম যখন বাসের দরজার কাছে এসে দাঁড়ায়, তখন সেই লোকটাও উঠে এসে তাদের পেছনে দাঁড়ায়। জঙ্গিজের ব্যাপারটা সন্দেহজনক মনে হওয়ায় সে পরের স্টপেজে না দাঁড়িয়ে বাসটাকে আরো স্পিডে চালাতে শুরু করে। পাশের প্রবল ঝাঁকুনিতে সবাই এদিক ওদিক উল্টে গেলেও ওই লোকটা কিন্তু সোজা দাঁড়িয়েছিল। এরপর দেখা যায় সে ধীরে ধীরে হাওয়ায় ভাসতে শুরু করে, অর্থাৎ তার মধ্যেও সুপার পাওয়ার রয়েছে। জঙ্গি যে বাসটাকে কোনো মতে সামনের একটা পুলিশ স্টেশনে নিয়ে আসে। ভয়ে সমস্ত যাত্রী বাস থেকে নেমে গেলেও জেহক নামের সেই ব্যক্তি বাসের মধ্যেই দাঁড়িয়েছিল এবং সে একদৃষ্টিতে জঙ্গিজের দিকে তাকিয়েছিল। তবে মুহূর্তের মধ্যেই ওই ব্যক্তি কোথায় উধাও হয়ে যায়। পুলিশের পর জঙ্গিজের থেকে পুরো ঘটনার ডিটেলস নিচ্ছিল। তখনই কিম ও জ্যাং সেখান থেকে একটা ট্রেনিং একাডেমিতে চলে আসে। অন্যদিকে ডং চলে আসে চোইয়ের রুমে। সেখানে চোই ও ইউন আগে থেকেই কথা বলছিল। ডং ইউনকে দেখে চিনতে পারে। ইউন রুম থেকে বেরিয়ে যাওয়ার সময় আস্তে করে ডংকে বলে রুমে সিসিটিভি রয়েছে। এদিকে যে টিচার সিসিটিভির মাধ্যমে পুরো স্কুলের উপরে নজর রাখছিল, তার কাছে একজন মহিলা আসে রুমটা পরিষ্কার করার জন্য। তবে অদ্ভুতভাবেই মহিলাটা রুমে ঢুকে ওই টিচারের গলায় ছুরি গেঁথে তাকে মেরে ফেলে। আসলে এই মহিলাটা হলো একজন নর্থ কোরিয়ান এজেন্ট। অন্যদিকে ডং চোইকে বলে যে মহিলা এখনই বেরিয়ে গেল তাকে আমি চিনি, আর যে ছেলেটা আমার মেয়েকে বাঁচিয়েছে তার বাবাকে সেটাও আমি আন্দাজ করতে পারছি। তিনজন ছেলে মেয়ে যাদের বাবা মা অতীতে একে অপরকে চিনত,
তারা একই স্কুলে আবার একই ক্লাসেই পড়ে। ব্যাপারটা কি নিছক কাকতালীয়? তাছাড়া আপনি কি জানেন আপনার মাথার উপরে একটা গোপন ক্যামেরা রয়েছে? এই সমস্ত কথা ওই নর্থ কোরিয়ান এজেন্ট জুনহা শুনতে পায় এবং এর সাথে সাথেই সে কাউকে একটা ফোন করে স্কুলের ভেতরে আসতে বলে। আর জুনহার এই কথাগুলো ইউন তার স্পেশাল অ্যাবিলিটি দিয়ে শুনতে পায়। সে দ্রুত জুনহার কাছে চলে আসে। তবে জুনহা তখন ঘর পরিষ্কার করার অভিনয় করতে থাকে, কিন্তু ইউন ওই রুমে এসে টিচারের লাশটা দেখতে পেয়ে যায়। ইউন ভেতর থেকে রুমের দরজাটাকে লাগিয়ে দেয়। আর এখানে জুনহা ও ইউনের মধ্যে চরম এক ফাইট শুরু হয়। বেশ কিছুক্ষণ ফাইট চলার পর ইউন জুনহাকে বেশ আহত করে দেয়। তবে ঠিক সেই সময় রুমের দিকে কারো একটা আসার শব্দ পেয়ে ইউন সেখান থেকে পালিয়ে যায়। জুনহা তাকে সিসিটিভিতে খোঁজার চেষ্টা করলেও কোথাও খুঁজে পায় না। এরপর চোয়ের কাছে নর্থ কোরিয়ান এজেন্ট চিয়োকুন আসে। আসলে যে সুপার পাওয়ার যুক্ত বাচ্চাদের ওই স্কুলে ট্রেনিং দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং এর ফাইলটা নিয়ে যারা যারা ওই ট্রেনিং এর সঙ্গে যুক্ত তাদেরকে মেরে ফেলার জন্যই তাকে পাঠানো হয়েছে। জিওক চইকে ফাইলটা চায়। এদিকে জুনহা লক্ষ্য করে হঠাৎ করেই সিসিটিভি গুলো কেমন একটা আবঝা হয়ে যাচ্ছে। আসলে ইউন সিসিটিভিতে বরফ ছুঁড়ে সেগুলিকে আবঝা করে দিয়েছে। এরপর সে কন্ট্রোল রুমে গিয়ে পুরো স্কুলের ইলেকট্রিক পাওয়ার বন্ধ করে দেয়। জুনহা কন্ট্রোল রুমে যায় ইলেকট্রিক পাওয়ার অন করার জন্য। তবে ইউন আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। সে তৎক্ষণাৎ জুনহাকে গুলি করে মেরে ফেলে। এদিকে জিওকুন চইকে ফাইল চাইলে চই তাকে স্কুল থেকে চলে যেতে বলে। তবে তারা না যাওয়ায় ডং জিওকুনের সঙ্গী সিনহাকে মারতে শুরু করে। তবে সিনহারও ডংয়ের মতো হিলিং পাওয়ার ছিল, তাই এত মার খাওয়ার পরেও তার কিছুই হয় না। এরপর সিনহা ডংকে ঘুষি মারতে মারতে তার মুখ তোবড়ে দেয়। এদিকে লি স্কুলের লাইব্রেরিতে বসে পড়ছিল। তবে লাইট চলে যাওয়ায় সে যখন স্কুল থেকে বেরিয়েই যাচ্ছিল তখনই তার সামনে সানজিন নামের এক নর্থ কোরিয়ান এজেন্ট চলে আসে এবং সে তার ফোনে থাকা ছবি দেখে লিকে চিনতে পারে। ঠিক এই সময় লিকে তার মা ফোন করে। লি তার মাকে বলে, আমি এই স্কুল থেকে বেরোচ্ছি। তবে এর মধ্যেই সানজিন হঠাৎ করেই লিকে মারতে শুরু করে। লি এর মা বুঝতে পারে তার ছেলে বড় কোনো বিপদে রয়েছে। জেমেন এই কথাটা শোনা মাত্রই দৌড়ে লিয়ের স্কুলের দিকে যেতে থাকে। এখান থেকে সিন স্পোর্টস ট্রেনিং সেন্টারে শিফট হয়। জ্যাং যখন সেখানে প্র্যাকটিস করছিল তখন কিম কিছু একটা কেনার জন্য বাইরে যায়। ঠিক এই সময় সেখানে জেহক আসে এবং ভেতর থেকে দরজাটা লক করে দেয়। জ্যাং জেহককে জিজ্ঞাসা করে, আপনি কে? তবে জেহক কোনো কিছু না বলেই জ্যাংকে বাঁধতে শুরু করে। জেহক বুঝতে পারে জং এর হিলিং অ্যাবিলিটি রয়েছে, তাই সে জ্যাংকে বেশ কিছুটা উপরে নিয়ে গিয়ে ফেলে দেয়। এদিকে কিম একাডেমিতে ফেরত এসে দেখে সেখানে সিকিউরিটি গার্ড নেই এবং দরজাটা ভেতর থেকে লাগানো। আর একই সাথেই সে ভেতর থেকে জ্যাং এর চিল্লানোর আওয়াজ শুনতে পায়। জ্যাং বিপদে আছে বুঝতে পেরে সে দৌড়ে একাডেমি থেকে বাইরে বেরিয়ে আসে এবং উড়ে গিয়ে একাডেমির ওপরের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে কোনো রকমে জ্যাংকে বাঁচিয়ে নেয়। কিম জ্যাংকে জিজ্ঞাসা করে, এই লোকটা কে? জ্যাং বলে, আমি জানি না, তবে আমি আজ একে মেরেই ফেলবো। এরপর তারা দুজন মিলে জেহককে মারার চেষ্টা করে, কিন্তু জেহক জ্যাংকে মেরে অজ্ঞান করে দেয় এবং কিমকে একটা জালের মধ্যে আটকে দেয়। জেহক কিমকে বলে, তোমার বাবাকে আমি চিনি, তার নাম হলো জুসিক। কিম বলে, আপনি কিভাবে চিনলেন? জেহক বলে, আমি তোমার বাবাকে গ্রেপ্তার করেছিলাম। এটা শুনে কিম অনেক রেগে যায় এবং পেছন থেকে জেহককে জাপটে ধরে। আর ঠিক এই সময় জ্যাংয়েরও জ্ঞান ফিরে আসে। সে একটা লোহার বল দিয়ে সজোরে জেহকের মুখে মারে, যার ফলে সে কিছুটা আহত হয়। এই সময় জিওকুন জেহককে ফোন করে বলে, এখানের অবস্থা খুবই খারাপ, তুমি যত তাড়াতাড়ি সম্ভব চলে এসো। জেহক যাওয়ার আগে কিমের ওপর গুলি চালায়, তবে জ্যাং কিমকে বাঁচানোর জন্য ওই গুলিটা নিজের শরীরে নিয়ে নেয়। জ্যাং কিমকে বলে, তোমার মায়ের তোমার সাহায্যের প্রয়োজন, যত তাড়াতাড়ি সম্ভব তুমি স্কুলে যাও। জ্যাংয়ের কথা মতো কিমের পর স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। এখান থেকে সিন পুনরায় স্কুলে শিফট হয়। জিওকুন ও সিনহে যখন ফাইলটা খোঁজার জন্য যাচ্ছিল ঠিক তখনই তাদের সামনে ইউন চলে আসে। জিওকুন তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করে আসলে, আর আমার লোকেরাই বা কোথায়? ইউন বলে, আমি অলরেডি তোমার দুজন এজেন্টকে মেরে ফেলেছি, এখন তুমি আমাকে বলো জুসিক কোথায়? এখান থেকে সিন জুসিকের টপ সিক্রেট মিশনের রাতে শিফট হয়। জুসিককে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে মারার জন্য পাঠানো হয়, তাই জুসিক নর্থ কোরিয়াতে প্রেসিডেন্টের মহলে যায় এবং গুলি করে প্রেসিডেন্টের সমস্ত সৈন্যকে আহত করে। আর এই আহত সৈন্যদের মধ্যে জিওকুনও ছিল। জিওকুন জুসিককে ভেতরে না যাওয়ার অনুরোধ করে, তবে জুসিক তার কোনো কথা না শুনে ভেতরে চলে যায়। এটা দেখে জিওকুন যখন জুসিককে গুলি করতেই যাচ্ছিল তখন জুসিক সেটা বুঝতে পেরে জিওকুনের হাতে গুলি করে, যার ফলে জিওকুনের একটা আঙুল হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে জুসিক নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে না মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এই ঘটনার পর থেকেই নর্থ কোরিয়াও সুপার হিউম্যান তৈরি করার জন্য উঠে পড়ে লাগে। তারা কিছু স্পেশাল অ্যাবিলিটি যুক্ত মানুষকে একটা উঁচু পাহাড়ে নিয়ে যায় এবং জোর করে তাদেরকে সেখান থেকে ঝাঁপ দিতে বাধ্য করে। আর সেখান থেকে যারা বেঁচে ফিরে আসতো তাদেরকেই সুপার হিউম্যান আর্মিতে নেওয়া হতো।
এর কিছু বছর পর সাউথ কোরিয়ান আর্মি জুসিককে তার ঘর থেকে গ্রেপ্তার করে। জাং জুসিককে তার স্ত্রী ও সন্তানের বিপদের ভয় দেখিয়ে নর্থ কোরিয়াতে আবারও একটা মিশনে যেতে বাধ্য করে। তবে এইবার জুসিক নর্থ কোরিয়ান আর্মিদের হাতে ধরা পড়ে। এখান থেকে সিন বর্তমানে ফিরে আসে। ইউন বুঝতে পারে জিওকুন তার পকেটের মধ্যে বন্দুকটা রিলোড করছে, তাই ইউন তৎক্ষণাৎ তাদের ওপর গুলি চালায়। এতে সিনহার পায়ে একটা গুলি লাগে এবং একই সাথেই ইউনের পায়েও একটা গুলি লাগে। তাই ইউন সেখান থেকে পালিয়ে দ্রুত লুকিয়ে পড়ে। অন্যদিকে সাংজিন লিকে অনেক মারে। লি চেষ্টা করেও কোনোভাবেই তার সঙ্গে পেরে উঠছিল না। এভাবেই মার খেতে খেতে এক পর্যায়ে সে বেশ গুরুতরভাবে আহত হয়। তবে তা সত্ত্বেও সে হার মানে না। লিকে বাঁচানোর জন্য তার টিচার চই সেখানে এসে উপস্থিত হয়। তবে সাংজিন তাকেও অনেক মারে। এরপর সে লিয়ের গলা চেপে ধরে। তবে ঠিক তখনই সেখানে জেমেন চলে আসে। লিয়ের এমন অবস্থা দেখে তার গায়ের রক্ত গরম হয়ে যায়। সে রাগে সাংজিনকে মারতে মারতে আধমরা করে স্কুল থেকে বাইরে ছুঁড়ে দেয়। অন্যদিকে সিনহার সামনে ডং চলে আসে আর তাদের দুজনের মধ্যে এক তুমুল ফাইট শুরু হয়। কেউ কারো থেকেই কোনো অংশে কম যায় না, কারণ তাদের দুজনেরই হিলিং পাওয়ার রয়েছে। বেশ কিছুক্ষণ এরকমই চলার পর ডং সিনহাকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। এরপর ডং ও জেমেন দুজনেই পাশের বিল্ডিং এ এক ব্যক্তিকে দেখতে পায়। সিনুন নামের ওই ব্যক্তি ডংদেরকে দেখে জোরে একটা হাততালি মারে, যার ফলে সমস্ত জানালা দরজা ভেঙে ডংরা দূরে ছিটকে গিয়ে পড়ে। ডং দৌড়ে লোকটার দিকে যেতে শুরু করে। এই সময় সিনুন আবারও একটা জোরে হাততালি মারে, যার ফলে ওই ফ্লোরের ছাদ ভেঙে যায়। লি, জেমেন এবং চই ওই ছাদের নিচে চাপা পড়ে যায়। তবে লিয়ের অবস্থা খুবই খারাপ ছিল। জেমেন নিজের সর্বস্ব দিয়ে লিয়ের গায়ে পাথর পড়া থেকে আটকাচ্ছিল। এরপর লি কোনোভাবে পাশের একটা দেওয়াল ভেঙে সেখান থেকে বেরিয়ে আসে। অন্যদিকে ডং সিনুনের কাছে যাওয়ার চেষ্টা করলে সিনুন হাততালি মেরে তাকে অনেকটা দূরে ছিটকে দেয়। ঠিক এই সময় অপর পাশ থেকে জেমেন এসে সিনুনকে মারতে শুরু করে এবং সে তার একটা হাত ভেঙে দেয়। ঠিক তখনই সেখানে সিনহেও চলে আসে। জেমেন এবং ডং একত্রিত হয়ে তাকে অনেক মারে। সিনুন এসব দেখে হাততালি মারার চেষ্টা করে, তবে তার হাত ভেঙে যাওয়ায় সে তা করতে পারছিল না। তাই শেষমেশ কোনো উপায় না থাকায় সিনুন জানলা থেকে ঝাঁপ দেয় এবং মাটিতে হাত দিয়ে আঘাত করে, যার ফলে সেখানে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি হয়। আর সাথে সাথেই ওই বিল্ডিংটা তৎক্ষণাৎ ধসে পড়ে। টং কোনো মতে জেমেনকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর চই ও লি যেহেতু আগে থেকেই সেখান থেকে বেরিয়ে গিয়েছিল, তাই তাদের খুব একটা ক্ষতি হয় না। সিনুন সিনহার খুব ভালো বন্ধু ছিল, তাই তাকে হারিয়ে সে অনেক কষ্ট পায় এবং সে কাঁদতে কাঁদতে ওই স্কুল থেকে বেরিয়ে আসে। এখান থেকে সিন জঙ্গিজের কাছে শিফট হয়। জঙ্গিজে জ্যাংকে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? জ্যাং বলে, আমাকে স্কুলে যেতে হবে। এটা বলেই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। জঙ্গিজেও এই ব্যাপারটা নিয়ে চিন্তিত হয়ে দ্রুত স্কুলের দিকে যেতে থাকে। এদিকে জেহক কিমের স্কুলে চলে আসে এবং সে ডং এর একটা চোখে গুলি মারে, যার ফলে ডং সেখানেই অজ্ঞান হয়ে যায়। এরপর জেহকের সাথে ইউনের বন্দুক নিয়ে ফায়ারিং চলতে থাকে। একটা সময় জেহক যখন ইউনকে গুলি করতেই যাবে, ঠিক তখনই সেখানে কিম চলে আসে এবং সে জেহককে মারতে শুরু করে। তবে জেহক কিমকে পেছন থেকে জাপটে ধরে নেয়। দূর থেকে জঙ্গি যে কিমকে দেখতে পায়, তাই সে বাস নিয়ে স্কুলের গেট ভেঙে ভেতরে চলে আসে। তবে জেহক কিমকে নিয়ে তার বাসের সামনে চলে আসে। জঙ্গি যে কোনোভাবে তার বাসটাকে ঘুরিয়ে দেয়। এতে জেহকের মাথায় আঘাত লাগায় সে সেখানে পড়ে যায় এবং একই সাথেই পিচ্ছিল বরফে বাসটাও উল্টে যায়। তবে জেহক আবারও উঠে গিয়ে কিমের দিকে বন্দুক তাক করে। তখন ইউনো জিওকুনের দিকে বন্দুক তাক করে, আর এই সুযোগেই জঙ্গি যে তার বাসের ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে জেহকের উপরে অ্যাটাক করে, যার ফলে জেহক নিচে পড়ে যায় এবং তার একটা হাত শরীর থেকে আলাদা হয়ে যায়। জিওকুন জেহককে বলে, তুমি এখান থেকে চলে যাও, তোমার পরিবার রয়েছে। এটা শুনে জেহক সেখান থেকে চলে যায়। অন্যদিকে ডং এর জ্ঞান ফিরলে বুঝতে পারে তার চোখে গুলি লেগেছে। সে তার চোখটা উবড়ে দেয়। এরপর সে জিওকুনের কাছে আসে এবং তাকে মারতে শুরু করে। জিওকুন তখন স্বেচ্ছায় ছাদ দিয়ে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে, তবে ডং তাকে ধরে ফেলে। ইউন তাকে জিজ্ঞাসা করে জুসিক কোথায়। এখান থেকে সিন পাস্টে শিফট হয়। জিওকুনকে তার সুপিরিয়র অর্ডার দিয়েছিল এই সুপার হিউম্যান প্রজেক্টের সঙ্গে যারা যারা জড়িত তাদের সবাইকে মেরে ফেলতে। তবে জিওকুন সেটা চায়নি। সে চেয়েছিল এই প্রজেক্টের মাস্টার মাইন্ড অর্থাৎ জাংকে মারতে, তবে তার সুপিরিয়র তাতে রাজি হয়নি। আসলে সে এই প্রজেক্টে অনেক নিরীহ মানুষকে মরতে দেখেছে, তাই সে এসেছিল ওই ফাইলটা নষ্ট করে দিতে, যাতে পরবর্তী প্রজন্ম সুপারহিরো সম্পর্কে কিছু জানতে না পারে। এরপর সে ধীরে ধীরে ডং এর হাত ছাড়িয়ে নিচে ঝাঁপ দেয়। অন্যদিকে জ্যাং দৌড়ে আসতে আসতে তার সঙ্গে সিনহার ধাক্কা লাগে। জ্যাং লক্ষ্য করে সিনহা অনেক কাঁদছে, তাই জ্যাং তাকে হসপিটালে ভর্তি করে স্কুলে আসে। ততক্ষণে সেখানে পুলিশ চলে আসে এবং ওই পুরো এরিয়াটা নিজেদের কন্ট্রোলে নিয়ে নেয়। এরপর তারা প্রত্যেকে যে যার বাড়ি ফিরে যায়। এখান থেকে সিন কিছুদিন পরে নর্থ কোরিয়ার হেড অফিসে শিফট হয়। সুপিরিয়র জেহকের কাছে ফাইলের ব্যাপারে জানতে চাইলে জেহক তাকে সেখানেই গুলি করে মেরে ফেলে। এরপর সে বন্দি জুসিককে জেল থেকে মুক্ত করে দেয়। জুসিক সাউথ কোরিয়াতে ফিরে এসে জাংয়ের গলা কেটে তাকে মেরে ফেলে।
অন্যদিকে ডং সিনুনকে তার সঙ্গে রেখে তাকে কাজ শেখায়। এদিকে জঙ্গি যেও তার সাধারণ জীবনে ফিরে এসেছে এবং সবশেষে জুসি, কিম ও ইউনের কাছে ফিরে আসে। আর এর সাথেই এই পুরো স্টোরিটা এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো সিরিজের এক্সপ্লেনেশন নিয়ে।